রিসেন্টলি দুখানা বই পড়ে শেষ হলো এবং যার মধ্যে একটি বই আমার মোটামুটি ভালো লেগেছে, আরেকটি বই আমার দুর্দান্ত লেগেছে। এবং যে বইটা নিয়েই স্পেশালি আজকের এই ভিডিও, যে বইটা খুব বেশি দিন হয়নি পত্রভারতী থেকে প্রকাশিত হয়েছে এবং অনেকেই আপনারা হয়তো পড়ে থাকেননি বা পড়েননি। তো ডেফিনেটলি আজকে আমার এই রিভিউ দেখার পরে হয়তো আপনারা পড়লেও পড়তে পারেন, কারণ আমি তো অবশ্যই রেকমেন্ড করব যে ক্রাইম থ্রিলার ভালোবেসে থাকলে এই বইটা অ্যাটলিস্ট একবার আপনার পড়ে দেখাটা উচিত। তো আর দেরি করবো না, ডিরেক্টলি চলে যাব বুক রিভিউতে। আজকে ব্যাক টু ব্যাক দুখানা সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার নিয়ে চলে এসেছি এই ভিডিওতে। সুতরাং শুরু করছি ফার্স্ট বইয়ের রিভিউ দিয়ে। প্রথম যে বইটা সম্পর্কে বলবো সেই বইটি হচ্ছে প্রমিত গুপ্তের লেখা নিজের হাতে সাজা দিলাম, পত্রভারতী থেকে প্রকাশিত। মুদ্রিত মূল্য ৩২৫ টাকা। এবং প্রচ্ছদ যদি দেখেন তাহলে প্রচ্ছদেই বুঝতে পারবেন যে এখানে কিন্তু নিজের হাতে সাজা দিলাম পুরোটাই হচ্ছে কেটে কেটে লেখা রয়েছে এবং তার সাথে রয়েছে একটি হাতকড়া পড়ে রয়েছে একজন এবং একটি রক্তাক্ত ছুরি। এইবারে আসি এই বই সম্পর্কে। এই বইতে দেখতে পাওয়া যাচ্ছে সল্ট লেকের অভিজাত প্রাসাদে প্রাক্তন লেখিকা তথা প্রাক্তন সাংসদ তোর্সা দেবরঞ্জনকে বিচ্ছিরিভাবে খুন করা হয়েছে এবং সে বীভৎস খুনের বা মৃতদেহের পাশে রয়েছে বা চলছে একটা পরিচিত গান। সে গানের সাথে খুনের কোনো ক্লু রয়েছে কিনা বা খুনি কোনো ক্লু রাখতে চাইছেন কিনা সেই নিয়ে উঠে পড়ে লাগে বিক্রমজিৎ চক্রবর্তী এবং তার বন্ধু বোধিসত্ত্ব ঘোষ। এবার এই বিক্রমজিৎ আর বোধিসত্ত্বের যে একটা বন্ধুত্ব বা কেমিস্ট্রি লেখক দেখিয়েছেন সেটা পুরোটাই পড়তে পড়তে মনে হয় ব্যোমকেশ আর অজিতকেই দেখছি। এবং এই বইটা শুরুতেই মুখবন্ধেই যেরকম লেখক বলেই দিয়েছেন যে তিনি নিজেও একজন ফেলুদা ব্যোমকেশের ভক্ত এবং তার গোয়েন্দা কাহিনী পড়তে ভালো লাগে। তো তিনি খসড়ার খাতায় তার পুরোটাই গুছিয়ে লিখেছিলেন, কিন্তু উনি ভাবেননি যে সেটাকে বই আকারে বের হবে, বা যখন তিনি সেটাকে বইয়ের জন্য রূপান্তরিত করতে চেয়েছেন সেখানে যে যে এলিমেন্টসগুলো অ্যাড করেছেন, স্পেশালি তদন্ত করতে গিয়ে এই যে বিভিন্ন জায়গায় একদম পুঙ্খানুপুঙ্খ যে ডিটেলসগুলো গোয়েন্দা কাহিনীতে আমরা দেখতে পেয়ে থাকি। তো একটা ঘরের মধ্যে যে ছবি রয়েছে, ছবি থেকে বুঝতে পারা যায় সেই চরিত্রগুলোর সাথে কোনো সম্পর্ক রয়েছে কিনা, বা এই সবটাই খুব গুছিয়ে এই বইটাতে লেখা রয়েছে। তো যেরকমটা বলছিলাম যে তোর্সা দেবরঞ্জনের খুনের তদন্ত করতে লেগে পড়ে বিক্রমজিৎ আর বোধিসত্ত্ব, এবং এই খুনের তদন্ত করতে গিয়ে কিন্তু ব্যাক টু ব্যাক আরও 5খানা খুন উঠে আসে, শহরের মধ্যে ঘটে যায় এবং বুঝতেই পারা যাচ্ছে যে পুরো বিষয়টাই কিন্তু সিরিয়াল কিলিংয়ের পর্যায়ে চলে গিয়েছে। তবুও সেখানে কিন্তু কোনো খুনের প্যাটার্ন নেই, শুধুমাত্র কমন বলতে গেলে এক একটা করে মৃতদেহের পাশে একটা একটা করে পরিচিত গান বাজছে। এইবার তদন্ত চলতে থাকে, যত দিন আসে যত সময় এগোতে থাকে গল্পের গতি বাড়তে থাকে, তত কিন্তু এই গল্পের শেষটাতে এসে আপনার ব্যাক টু ব্যাক টুইস্ট যেরকম আপনি পাবেন, এবং সবার শেষে যে গ্র্যান্ড টুইস্ট বা যে ধামাকাটা লেখক পাঠকদের জন্য তুলে রেখেছেন যেটা একেবারেই কল্পনা করা যায় না। এটা কিন্তু একটা ডিটেকটিভ স্টোরি, এবং ডিটেকটিভ স্টোরি পড়তে গিয়ে যেটা বুঝতে পারে গোয়েন্দার চোখ দিয়ে যে এরকম কোনো একটা চরিত্র হতে পারে যে কালপ্রিট হতে পারে বা যেই হয়তো এই প্রত্যেকটা খুন করছে। সেইটা যখন আপনি ভাবতে বসবেন এবং শেষটাতে এসে আপনি যেটা পাবেন সেটা একেবারেই আনপ্রেডিক্টেবল। আর সত্যি কথা বলতে ক্রাইম থ্রিলার যতটা পড়তে গিয়ে বা যখন আমরা প্রচুর ক্রাইম থ্রিলার পড়ে ফেলি, আমাদের তো কিছু না কিছু একটা ব্রেনে কাজ করে যে না এই খুনি হলেও হতে পারে বা এই হচ্ছে আসল অপরাধী। এই বইটা হচ্ছে পুরোপুরি ব্যতিক্রম। যখনই আপনার মনে হবে যে এদের মধ্যে কেউ একজন খুনি রয়েছে, কিন্তু আপনি যখন লাস্টে এসে পাবেন যে খুনি একেবারেই অন্য একটা মানুষ, তখন আপনার মানে বিস্ময় কতটা হবে এবং শেষটাতে এসে আপনি যে কতটা অবাক হবেন সেটাই হচ্ছে এই বইটার সবথেকে বড় পয়েন্ট, যার জন্য আমি এই বইটা ডেফিনেটলি সাজেস্ট করব প্রত্যেককে পড়ার জন্য। এটা সিরিয়াসলি আমার কাছে মনে হয়েছে যে একদম দুর্দান্ত ডিটেকটিভ স্টোরি, যেটার শেষটাতে এসে সত্যি একেবারে চমকে দেওয়ার মতো একটা বিষয় লেখক ফুটিয়ে তুলেছেন। এইবারে বলবো এই বইটা পড়ে আমার কিরকম লেগেছে। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা কিন্তু একেবারেই ওয়ান সিটিংয়ে বসে পড়ে ফেলার মতো বই। আমার মাত্র 3.5 ঘন্টা লেগেছে বইটা শেষ করতে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে লেখক যেভাবে প্রত্যেকটা চরিত্রকে এবং প্রত্যেকটা খুনকে একদম গুছিয়ে গুছিয়ে পুঁতির মালার মতো সাজিয়েছেন সেটা চোখে পড়ার মতো। থার্ড পয়েন্ট হচ্ছে অতিরিক্ত বা অতিরঞ্জিত কোনো কিছু নেই যেটা পড়তে গিয়ে আপনার মনে হতেই পারে যে এগুলো তো একেবারেই বাস্তবে সম্ভব নয়, বা একদম সেই মানে মাইনিউট ডিটেলস, যে ডিটেলসগুলো আপনার পড়তে গিয়ে মনে হয় যে এগুলো শুধুমাত্র গোয়েন্দারাই অবজার্ভ করতে পারে, এগুলো সাধারণ মানুষেরা অবজার্ভ করতে পারে না। কিন্তু এই গোয়েন্দা কিভাবে অবজার্ভ করছে সেটাই হচ্ছে এই বইটার অ্যাকচুয়াল পয়েন্ট। আর আমি স্পয়লার দেবো না, বাট ছোট্ট একটা জিনিস বলবো যে
এই প্রত্যেকটা চরিত্রের মধ্যে, পুরো ঘটনার মধ্যে যে যে চরিত্রগুলো আপনি পাবেন তার মধ্যে প্রত্যেকটা চরিত্র আপনি তো নিজের মতো করে অ্যানালিসিস করছেনই, তার পাশাপাশি একটু স্পেশাল নজর দেবেন যে কিভাবে তদন্ত করা হচ্ছে, কিভাবে প্রত্যেকটা জটকে খোলা হচ্ছে। যদিও এটা একেবারে বোঝার মতো ব্যাপার নয়, আপনি পড়তে পড়তে আপনি বুঝতে পারবেন। আর লাস্ট পয়েন্ট হচ্ছে, একদম ছিমছাম একটা গল্প হওয়া সত্ত্বেও এর পেছনে যে বা লাস্টে যে টুইস্ট রয়েছে সেটা সত্যি নজর কাড়া। তো সব মিলিয়ে ছিল নিজের হাতে সাজা দিলামের রিভিউ। এই বইটাকে আমি 5-এর মধ্যে 4.5 রেটিং করছি এবং অবশ্যই আমি সাজেস্ট করছি যে এই বইটা একবার হলেও পড়ে দেখুন, কারণ শেষটাতে এসে আপনার একটা অন্যরকম ফিলিং হতেই পারে। তো এবারে আসবো সেকেন্ড বইয়ের রিভিউ নিয়ে। সেকেন্ড বই হচ্ছে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা গ্রহণ। এর মধ্যে দুখানা নভেলা রয়েছে, একটি গ্রহণ, সেকেন্ড হচ্ছে পঞ্চম সিম্ফনি, আর বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 230 টাকা। তো ফার্স্ট বলি গ্রহণ উপন্যাসিকাটাকে নিয়ে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে রবিন এবং পরমার বৈবাহিক জীবন একেবারেই ভালো নয়। রবিনের মনে হচ্ছে তার দাদুর মতো তারও অ্যালজাইমার্স হতে পারে বা হয়েছে এবং সে অনেক কিছুই ভুলে যাচ্ছে, কিন্তু অনেক কিছু ভুলে যাওয়া সত্ত্বেও এমন কিছু জিনিস তার মাথার মধ্যে রয়ে গিয়েছে যেগুলো হয়তো সাধারণ মানুষেরাও চট করে উত্তর দিতে পারে না। তো সেরকম একটা পরিস্থিতির মধ্যে রবিন ঠিক করে যে একেবারেই গোপনীয়তা বজায় রেখে ডক্টর সর্বরীর সাথে তিনি কাউন্সেলিং করাবেন এবং ডক্টর সর্বরী তাকে বেশ কিছুদিন ধরে কাউন্সেলিং করছে, তাকে ওষুধপত্র দিচ্ছে, যে ওষুধপত্রগুলো তিনি আবার খুবই সন্তর্পণে গোপনে কেনাকাটি করে থাকেন যাতে তার স্ত্রী বুঝতে না পারে। অন্যদিকে তার স্ত্রীর মনে হচ্ছে যে তার স্বামী তাকে প্রতিনিয়ত ঠকাচ্ছে, সে তার বৈবাহিক জীবনে একেবারে সুখী নয়। অন্যদিকে রবিন একজন চিত্র পরিচালক, যদিও তার বেশ কয়েকটা ফিল্ম ফ্লপ হয়েছে তারপরেও সে চিত্র পরিচালনা করতেই ভালোবাসেন। পাশাপাশি উঠে আসে সংকলিতা এবং মধুচন্দার গল্প, যেখানে মধুচন্দার জীবনে এমন একটি কালো অধ্যায় শুরু হয়েছে, কারণ সে একজন মানে নিজের জীবনটাকে বা কেরিয়ারটাকে একজন সফল অভিনেত্রী হিসেবে শুরু করতে চেয়েছে, কিন্তু সে মিটুর অভিযোগে অভিযুক্ত করে পরিচালক রবিনকে। তো এইভাবেই প্যারালালভাবে আরেকটি গল্প আপনাদের সামনে উঠে আসবে এবং লাস্টে দেখতে পাওয়া যাবে যে রবিন যেখানে সিনেমা শ্যুট করতে গিয়েছে সেখানেই কিন্তু প্রাকৃতিকভাবে গ্রহণে লাগে, তার পাশাপাশি মানুষের জীবনেও কিভাবে গ্রহণ একটি ইম্পর্টেন্ট ভূমিকা হয়ে দাঁড়ায় বা গ্রহণ মানুষের জীবন কতটা নষ্ট করে দিতে পারে সেই নিয়ে একটি ঘটনা ঘটবে শেষটাতে এসে। তো সবটা মিলিয়ে হচ্ছে গ্রহণ। এই উপন্যাসিকাটা পড়তে গিয়ে আমার যতটা শুরুর দিকে একটা ইন্টারেস্টিং বা মুখরোচক ব্যাপার মনে হচ্ছিল, শেষটাতে এসে আমি আশাহত হয়েছি। আমি অতটাও যেটা চাইছিলাম সেটা পাইনি, হয়তো আরও অন্যরকমভাবে শেষটা শেষ করা যেতে পারতো। স্পেশালি রবিনের যেরকম ভুলে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে বা তার স্ত্রী যেরকম তার স্বামীকে একদম সন্দেহের চোখেই দেখে, তো শেষটা একটু অন্যরকম হলে ভালো হতো। এবার সেকেন্ড যে উপন্যাসিকাটা রয়েছে সেটা হচ্ছে এই বইটার সব থেকে আকর্ষণীয় বিষয় এবং আমার বেশ ভালো লেগেছে, সেটি হচ্ছে পঞ্চম সিম্ফনি। এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি গ্রামের মধ্যে একটি ম্যাজিক শোর আয়োজন করা হচ্ছে এবং ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের প্রত্যেকটা টিকিট বিক্রি হয়ে গিয়েছে। এই ম্যাজিক শোয়ের সব থেকে ইন্টারেস্টিং এবং সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে ইরিনা, যে কিনা এই বিথোভেনের পঞ্চম সিম্ফনি বাজালেই সে খুব সুন্দরভাবে একটি জাগলিং দেখায় বা সে হচ্ছে খুব সুন্দরভাবে একটি পারফরমেন্স করে, যার জন্য মানুষ বা দর্শকের ভিড় হয়। সেই ইরিনাই কিন্তু সেই বেথোভেনের পঞ্চম সিম্ফনি চলতে চলতেই সে উপর থেকে ছিটকে পড়ে মারা যায়। তার মৃত্যু নিয়ে সবাই খুবই অবাক হয়ে যায় এবং আস্তে আস্তে উঠে আসে তদন্ত, আস্তে আস্তে পুলিশি জিজ্ঞাসাবাদ উঠে আসে এবং সেই ম্যাজিক শোয়ের যে সমস্ত মেম্বাররা রয়েছে সেই মেম্বারদের মধ্যে চাপা গুঞ্জন শুনতে পাওয়া যায় যে তাকে খুন করানো হয়েছে বা তার মৃত্যুর পেছনে কারোর না কারোর হাত রয়েছে। আর শেষটাতে সে যেভাবে প্রত্যেকটা মেম্বার একের পর এক নিজেদের যে খারাপ লাগা বা নিজেদের যে অপরাধ তাকে কনফেস করবে, সেই জায়গাটা সত্যি খুবই আকর্ষণীয় একটি বিষয় ছিল এবং শেষটাতে এসে আমার বেশ ভালো লেগেছে। তো এই দুটো উপন্যাসিকা নিয়েই হচ্ছে গ্রহণ। সব কিছু মিলিয়ে আমি এই বইটাকে 5-এর মধ্যে 3.8 রেটিং করলাম। ওভারঅল আমার ভালো লেগেছে। গ্রহণটা আরেকটু বেটার হতে পারতো, বাট পঞ্চম সিম্ফনি আবার কিন্তু বেশ ভালো লেগেছে। তো এই ছিল আজকে দুখানা বইয়ের রিভিউ। ডেফিনেটলি আপনারা কিন্তু অবশ্যই নিজের হাতে সাজা দিলাম পড়ে দেখবেন এবং অবশ্যই আমাকে জানাবেন যে কীরকম লেগেছে। আমার দারুণ লেগেছে, তো আমি বারবার করে সাজেস্ট করছি এই বইটা পড়ার জন্য। আর যারা পড়ে ফেলেছেন এক্ষুনি কমেন্টে জানান যে আপনাদের এক্স্যাক্ট কেমন লেগেছে। আবার আসছি খুব শীঘ্রই এই সপ্তাহেই আরও একটি সুন্দর বইয়ের ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো ভালো বই পড়ুন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।